হাই এভরিওয়ান, এবার তোমাদের থার্ড সেমিস্টার বাংলা জেনারেল মানে যাদের বাংলা মাইনর আছে এবং যাদের বাংলা এমডিসি আছে, দুটোর অ্যাকচুয়ালি সাজেশন একসাথে পোস্ট করব। প্রথমে বাংলা মাইনরদের দেবো এবং তারপর হচ্ছে কি যে বাংলা এমডিসিদের দেবো। সো এই সিলেবাসটা হচ্ছে কি যে বাংলা যাদের মাইনর আছে তাদের জন্য, এবং এই যে সিলেবাসটা আর একটা সিলেবাস আছে বাংলা সাহিত্য ইতিহাস আধুনিক যুগ, এটা কিন্তু যাদের থার্ড সেমিস্টারে বাংলা জেনারেল এমডিসি আছে তাদের জন্য, ঠিক আছে। সো আমি প্রথমে মাইনরদের সাজেশনসগুলো বলবো, দেন তারপরে এমডিসিদের বলবো। সো আরেকটা জিনিস বলতে, যারা নোটস কিনতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, পেয়ে যাবে। এবার দেখো, ব্যাপারটা হচ্ছে কি যে তোমাদের যাদের মাইনর আছে তারা প্রথমে শুনে নাও, এবং যারা পুরো ভিডিওটা দেখবে একটুখানি কমেন্ট করে জানিও যে কত টাইম অবধি হচ্ছে কি যে মাইনরদের ভিডিও এবং তার কত টাইম অবধি হচ্ছে কি যে এমডিসিদের, ওটা একটুখানি কমেন্ট করে দিও যারা দেখছো। সো দেখো, তোমাদের যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসের উপরে এই বছরে অলরেডি 3টে পরীক্ষা হয়ে গেছে, এবং 3টে পরীক্ষাতে প্রত্যেক কটা পেপারসে হুবাহু সব প্রশ্ন কমন ছিল। মানে সমস্ত যে অথবা প্রশ্নগুলো আছে, সমস্ত 5 মার্কস অথবা সহ, সমস্ত 15 মার্কস অথবা সহ, ইভেন তুমি যদি 15 মার্কসের প্রশ্ন বা 5 মার্কসের প্রশ্নগুলো করে নাও তাহলে কিন্তু তোমার মানে 1 মার্কসের প্রশ্নগুলো হয়ে যাচ্ছিল। বলতে গেলে 3টে পেপারসের 100% কমন চলে আসছে। এবার একটা জিনিস বলো, যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম ওদের সেম সিলেবাস থেকে, এবার যেহেতু সব প্রশ্নই বলতে গেলে পড়ে গেছে, মানে একটা প্রশ্ন আর বাদ দেয়নি, যে কটা দিয়েছিলাম মানে এমন হয়েছে, ধরো এমডিসিদের পরীক্ষা হয়ে গেছে এবং হচ্ছে কি যে মাইনরদের পরীক্ষা, এই অনার্সদের পরীক্ষা হয়ে গেছে। সো এমডিসির অনার্সদের পরীক্ষা বাদে আমি আর একটা ভিডিও পোস্ট করেছিলাম অনলি ফার্স্ট সেমিস্টার মাইনরদের জন্য, মানে যে কটা প্রশ্ন আর কি বেঁচে ছিল, এবং মাইনরদের সেই কটা প্রশ্নও পড়ে গেছে। এবার যে কটা প্রশ্ন আমি সাজেশনসের মধ্যে রেখেছিলাম সব কটা তো ওদেরই পড়ে গেছে, এবার তোমাদের কি পড়বে? তো সেই কারণের জন্য সাজেশনটা শর্ট বানানো পসিবল হচ্ছে না। ওদের যে প্রশ্নগুলো দিয়েছে তোমাদেরও সেই রকম ধরনের প্রশ্নগুলো দেবে। সো আমি পরে যদি পারি আর একটা সাজেশন ভিডিও পোস্ট করে দেবো ওখানে, শর্ট একটা সাজেশনস। আদারওয়াইজ তোমরা এর আগে মানে কিছুদিন আগেই তোমাদের একটা ভিডিও পোস্ট করেছিলাম আমি 8ই মার্চ বাংলা মাইনর বলে। কেউ যদি একটুখানি শর্ট পড়তে চাইছো ওটা ফলো করতে পারো, মাইনরদের কথা বলছি আমি। আর দুটো তিনটে প্ল্যান বলবো আমি মাইনরদের জন্য, যারা এমবিএসসি শুনছো তারাও শুনতে পারো। সো তোমরা যেহেতু 3টে মডিউল, তো 3টে মডিউল থেকে সমস্ত 15 মার্কসের প্রশ্নগুলো করে নেবে। 5 মার্কসের প্রশ্ন আর করার দরকার নেই। তাহলে ওখান থেকে তোমরা 5 মার্কসের কমন পেয়ে যাবে, প্লাস 15 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। সেটা এমডিসিদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, বোঝা গেছে? তোমাদের 3টে 15 মার্কসের অ্যান্সার্স করতে হয়, প্রতিটা মডেল থেকে একটা করে করতে হয়। 3টে 5 মার্কসের করতে হয়, প্রত্যেকটা মডেল থেকে একটা করে করতে হবে, এবং 15 মার্কসের হচ্ছে কি যে 1 মার্কসে 15টা করতে হবে। তুমি যদি 5 এবং 15 মার্কসে ভালো করে নাও, 15 মার্কসের প্রশ্ন দেখবে যে 7-8টা বা 9টা প্রশ্ন এমনিতেই করতে পারছো তুমি। আগের বার যদি কোশ্চেন পেপার দেখতে পাবে। সো চলো প্রথমে সাজেশনসটা দেখে নিই, সিলেবাসে যাচ্ছি না। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাস, সাহিত্য সমাজে তুর্কির আক্রমণ ও তার প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো, এবং সময়কে বঞ্চক বলা হয় কেন, বা তুর্কি আক্রমণের ফলাফল বা পরবর্তী গৌরবঙ্গের সামাজিক অবস্থা আলোচনা করো, বা তুর্কি আক্রমণের গুরুত্ব। অনেকভাবে দিতে পারে প্রশ্নটা, আমি একটু স্পিডে বলবো তার কারণ এমনিতেও দিতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির সাধারণ পরিচয় দিয়ে ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো বা এর কবিগুরুত্ব আলোচনা করো। নেক্সট, চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, প্রকাশন সংস্থার নাম লেখো, চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো, বা বলতে পারো যে চর্যাপদকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন। এবং আমি ওদের সাজেশন ভিডিও পোস্ট করার পরে মাইনরদের জন্য যখন পোস্ট করছিলাম ওদের বলেছিলাম এটা এমডিসিদের পড়েছে, এটা এমডিসিদের, এটা এমডিসিদের, এমন দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি। নেক্সট, বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত সমাজ জীবনের পরিচয় দাও। তো মানে চর্যাপদের সমাজ জীবনের যে প্রতিফলন সেই প্রশ্নটা অ্যাকচুয়ালি তো অনেকভাবে ঘুরে আসতে পারে, বা চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব দিতে পারে। সো এদের ডিএসসি 1 এবং এমডিসি ডিএসসি 1 দুটো দিয়েছিল কিন্তু। নেক্সট আরেকটা প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল, বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্য ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো, বা বলতে পারো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশক সম্পর্কে আলোচনা করো, বা নামিনী যে বিতর্কতা, বা শ্রীকৃষ্ণ কাব্য লোকপ্রেমের কাহিনী, এটা। ঠিক আছে। নেক্সট আর 5 মার্কসে তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি 5 মার্কসের জন্য আর বলছি না, 5 মার্কস নাও করতে পারো তোমরা। মডেল 2 দেখে নাও, মাইনর। প্রথম প্রশ্ন হচ্ছে কি যে মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনাকালের কাল সম্পর্কে আলোচনা করো, এর কবি কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, বাংলার সমাজজীবনে চৈতন্যদেবের অবদান আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার অনুবাদ সাহিত্য বলতে কী বোঝো, বাংলার সর্বাধিক প্রসিদ্ধ রামায়ণ রচয়িতার আবির্ভাব কাল ও সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলার রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাব কাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্য বিশিষ্ট সম্পর্কে আলোচনা করো, বা অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ বা কৃতিবাসী রামায়ণের পরিচয় দিয়ে বাঙালির সমাজ জীবনের প্রভাব। সরলভাবে কিন্তু প্রশ্নটা ঘুরে আসতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি চরিত্র বা জীবন সাহিত্য বলতে কী বোঝো, আধুনিক দৃষ্টিভঙ্গিতে চৈতন্য জীবনী কাব্যকে চরিত্র সাহিত্য বলা যায় কি না আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার বৈষ্ণব পদাবলী চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো, বা বলতে পারো যে চৈতন্য পরবর্তী হিসেবে চণ্ডীদাসের কৃতিত্ব।
নেক্সট হচ্ছে কি মধ্যযুগের বাংলা সাহিত্যের মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। মহাভারতের অনুবাদক হিসেবে কাশিদাসী দাসের কৃতিত্ব রচনা করো, বা কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণ। অনেকভাবে কিন্তু প্রশ্নটা ঘুরে আসতে পারে। নেক্সট হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার রচনাকাল নির্দেশ করে চরিদার সমস্যা। নেক্সট হচ্ছে কি যে মিথিলার কবি বিদ্যাপতি, ঠিক আছে, বিদ্যাপতি সম্পর্কে কিন্তু এমনিতে পড়েছিল ওদের, তোমাদের কিন্তু চান্স আছে পড়ার। নেক্সট কৃতিবাসী ওঝার শ্রীরাম পাঁচালী ঐতিহাসিক গুরুত্ব। এবং একটা জিনিস শোনো, এমজিদের হচ্ছে কি যে এটা পড়েছিল, ঠিক আছে, এবং অনার্সদের শ্রী চৈতন্য ভাগবত বা চৈতন্য চরিতামৃত হচ্ছে কিছু পড়েন, তো আমি বলেছিলাম যে মায়নাদের পড়বে, তো মায়নাদের এটাও দিয়ে দিয়েছিল, তো প্রত্যেক কটা প্রশ্ন পড়ে গেছে। এবার আমি তোমাদের কি দেবো বলো। নেক্সট হচ্ছে কি তোমার 5 মার্কসের চাইলে করতে পারো, আমি আর বলছি না। 5 মার্কসের জাস্ট 2 দাগের প্রশ্নটা যতটা পারবে করে রাখতে পারো এখানটায়। এবং এখানটায় বলতে গেলে অনেকগুলো প্রশ্ন পড়ে গেছে, এটা পড়ে গেছে, জ্ঞান দাস গোবিন্দ সব পড়ে গেছে এখান থেকে ওদের, কি বলবো। এবার হচ্ছে কি মডিউল 3 থেকে দেখো, মডিউল 3 তে ভারতচন্দ্র আবির্ভাবকালের পরিচয় দিয়ে তার কবি প্রতিভার মূল্যায়ন করো। নেক্সট শাক্ত পদাবলী কবি, মানে কবি হিসেবে কমলাকান্তের কবি প্রতিভা। এবার দেখো একটা জিনিস তোমাদের বলি, এই যে কবি প্রতিভা এটা অনার্সদেরও পড়েছে, এবার হচ্ছে কি যে মাইনরদেরও কিন্তু পড়েছে। এবার এদের না কাব্য কৃতিত্ব ব্যাপারটা আসেনি, তো এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট মডিউল 3 থেকে, এই যে কাব্য প্রতিভা, তো এটা কিন্তু ধরে রাখতে পারে আসছে। এবার প্রশ্ন অনেকভাবে ঘুরে আসতে পারে, রামপ্রসাদ এবং কমলাকান্তর একসাথে দিতে পারে, আদারওয়াইজ শুধু বলতে পারে শাক্ত পদের কাব্য সৌন্দর্য সৃজনে কবি কমলাকান্তের ভরতজাতির দক্ষতা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি চণ্ডীদাস চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। নেক্সট কবি আলাওয়ালের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। সৈয়দ আলাওয়ালের প্রধান রচনার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের তার রচনা আলোচনা। যে কটা প্রশ্ন বলছি সব পড়ে গেছে। ধর্মমঙ্গল কাব্যকে কেন রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় এবং শ্রেষ্ঠ কবি কীর্তি আলোচনা করো বা বৈশিষ্ট্য। নেক্সট দৌলত কাজী, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট তোমাদের, অ্যান্ড 7 দাগের সমস্ত প্রশ্ন পড়ে গেছে। একটা জিনিস মজাদার জিনিস বলি, ডিএসসি ওয়ানদের ধরো এমডিসিদের এটা পড়েছে, ঠিক আছে, এবং অনার্সদের এটা পড়েছে, ঠিক আছে, এইটা বাকি ছিল। ক্যালকাটা ইউনিভার্সিটি শুধু মাইনর পরীক্ষাটা বাকি ছিল এই দাগের থেকে, এইটাও দিয়ে দিয়েছে মাইনরদের। এবার কি বলবো, এবার কোন প্রশ্নগুলো দেবো, তোমাদের কিন্তু সমস্ত ভাজি আসতে পারে, যেগুলো অনার্সদের এসছে দেন সেগুলোও আসতে পারে, যেগুলো মাইনরদের এসে সেগুলোও আসতে পারে, এবং যেদের এমডিসি এসছে ফার্স্ট সেমিস্টার সেগুলো কিন্তু আসতে পারে। ওই জন্য তোমাদের শর্ট সাজেশন করা পসিবল হচ্ছে না, তাও যদি পারি একটা লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দেবো ওখানে, ঠিক আছে। এবার হচ্ছে কি 5 মার্কসের চাইলে করতে পারো শাহ মোহাম্মদ শগির, আর মানে রামপ্রসাদ সেনের কবি প্রতিভা, এটার এমডিসিদের পড়েছিল। তারপর হচ্ছে কি তোমার দুঃখ দরিদ্রের চিত্র অঙ্কনে কবি কবি মুকুন্দ চক্রবর্তী, তারপর হচ্ছে কি তোমার অনন্তমঙ্গল কাব্যে যুগগত প্রতিফলন। সো এই ছিল হচ্ছে কি যে মাইনরদের সাজেশনস। এবার চলো এমডিসি যারা রয়েছে, দেখো যারা এমডিসি রয়েছে একটুখানি ভালো করে চেয়ে নাও, তোমাদের সিলেবাস দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এমডিসির প্রচণ্ড বড় সিলেবাস, তোমাদের কিন্তু শর্টেন বা শর্ট সাজেশনস তোমরা ভুলেই যাও। তার কারণ দেখো মডিউল 1-এ গদ্য আর প্রবন্ধ রয়েছে। এবার এই যে কজন রয়েছে দেখো এই সেকশানে মডিউল 1-এর 12 জন, তো 12 জনের গদ্য পড়তে হবে, 12 জনের হচ্ছে কি প্রবন্ধ পড়তে হবে, তাহলে এখানটা 24টা প্রশ্ন তোমাকে পড়তে হচ্ছে, বুঝা গেছে। আবার দেখো মডিউল 2-এর কাব্য কবিতা নাটক, মানে এই যে 10 জনার কাব্য প্লাস 10 জনার কবিতা প্লাস 10 জনার নাটক, এখান থেকে 30টা প্রশ্ন হয় বলতে গেলে। এবার এখানটায় দেখো, আবার এখানটায় দেখো এইগুলোরও, ঠিক আছে, মানে এই যে আরও 5-6 জন রয়েছে। আবার এখানটায় মডেল 3-তে উপন্যাস আর ছোটো গল্প, এই সমস্ত জনার মানে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে 3 জন, আর এখানটায় 3 জন, 6 জনের উপন্যাস এবং 6 জনের ছোটো গল্প, তাহলে 6টা উপন্যাস প্লাস 6টা ছোটো গল্প, মানে 6 দুগুণে 12টা প্রশ্ন। তাহলে কত হচ্ছে 12 প্লাস 30 প্লাস 24, 3 36 প্লাস 30, মানে কত 60, 66টা। তো 66টা প্রশ্ন কিন্তু হয়, বোঝা গেছে। তাও আমি যতটা পসিবল মডিউল 1, 2, 3 ওয়াইজ যতটা পসিবল হচ্ছে কিছু প্রশ্ন কমিয়ে রেখেছি। তোমরা কী করবে, শুধু 15 মার্কসের প্রশ্নগুলো করে যাও, ওখান থেকে 5ও কমন পেয়ে যাবে তুমি, 15 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে প্রত্যেকটা মডিউল থেকে, বুঝা গেছে। আর একটা জিনিস করতে পারো, অনার্সদের যেহেতু আগে পরীক্ষা হয়ে যাবে, ওদের যে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো বাদ দিয়ে তারপর পড়বে। সো অনার্সদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবে, তার একটা সাজেশন ভিডিও পোস্ট করে দাও, ওদের প্রশ্নগুলো বাদ দিয়ে আমি পোস্ট করে দেবো। বাট এখন কিন্তু শর্ট এন্ড সাজেশন করা পসিবল হচ্ছে না, যতটা পসিবল শর্ট করে দিয়েছে, এই বাইরে শর্ট করতে গেলে কিন্তু সমস্যা। এবং যারা একদম কম পড়তে চাইছো, প্রথমের 3-4টে প্রশ্ন করে যাও, এবং যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি প্রথমের দিকে রেখেছি, প্রথমের দিকে যে প্রশ্নগুলো রাখা আছে ওগুলো করে গেলেও হবে। ধরো আমি মডিউল 1 থেকে ধরো 10টা প্রশ্ন রেখেছে, তো প্রথমে 3-4টে প্রশ্ন করে গেলেও কিন্তু হয়ে যাবে। বাট একটু রিস্ক হয়ে যায় যেহেতু দুটো পেপার হচ্ছে, ধরো তোমরা যেগুলো করে গেছো সেগুলো হচ্ছে কিছু এমসিটা করছে। তো তোমাদের ক্ষেত্রে এখন একটা যুক্তি, সেটা হচ্ছে কি যে প্রথমের মানে প্রত্যেকটা মডিউলের প্রথমে 3-4টে করে প্রশ্ন করে রাখো, যখনই অনার্সের পরীক্ষা হয়ে যাবে তখন দেখবে যে অনেকটা হাফ প্রশ্ন তোমার কমে গেছে, তো তখন হচ্ছে কি ভালো করে পড়বে। এখন আপাতত প্রত্যেকটা মডিউল থেকে 4-5টা প্রশ্ন করে রাখো, ঠিক আছে।
সো চলো প্রথমে মডিউল 1 দেখো। মডিউল 1 এর এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট এবং আসার চান্স 99.99%। এবং অনেকভাবে প্রশ্নটা আসতে পারে। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, বা বলতে পারে যে বাংলা সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশন বা ফোর্ট উইলিয়াম কলেজ, বা বাংলার গদ্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের অবদান, বা বাংলার গদ্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, বা অনেকভাবে দিতে পারে কিন্তু প্রশ্নটা একটুখানি দেখে রাখবে, প্রত্যেকটা প্রশ্ন দেখে রাখবে। নেক্সট প্রাবন্ধিক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, প্রাবন্ধিক কিন্তু বাংলা গদ্য সাহিত্যের বিকাশে অক্ষয় কুমার দত্তের ভূমিকা। একটা জিনিস ভালো করে মনে রাখবে, এই যে গদ্য সাহিত্য প্রাবন্ধিক, এনারা কিন্তু অন্য ফিল্ডেও কিন্তু লিখেছে, তো গদ্য প্রবন্ধ এদের আগে যেটা সেটা কিন্তু নর্মাল দেখে রাখবে, গদ্য পদ্য কিন্তু আলাদা। তো তুমি ধরো পদ্য পড়ে গেছো অক্ষয় কুমার দত্তের, আর পরীক্ষাতে এসে গদ্য, তুমি কিন্তু পুরো অ্যান্সারটাই ভুল হয়ে যাবে। তো প্রত্যেক কটার আগে যেটা লেখা আছে সেটা মাথায় রাখবে। নেক্সট বাংলা গদ্য সাহিত্যের বিকাশে হুতুম প্যাঁচার নকশা, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, এবং হুতুম প্যাঁচার নকশা যেটা লিখেছে তার ব্যাপারে কিন্তু দিতে পারে। তো তুমি হুতুম প্যাঁচার নকশা পড়ে নিলে কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, বাংলার গদ্য বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান। নেক্সট 6 নম্বর প্রশ্ন, বাংলার প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব। আর একটা জিনিস তোমাদের বলে দিই, যেগুলো হচ্ছে কিছু বেশি অল্প প্রশ্ন রাখা আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা চাইলে কিন্তু এইটাও অ্যাপ্লাই করতে পারো, যেগুলো বেশি অল্প প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আগে থেকে করে রাখা। বুঝে গেছে? নেক্সট 7 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্য ইতিহাসে আলালের ঘরে দুলালের গুরুত্ব। নেক্সট বাংলার গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। নেক্সট তোমার প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট বাংলা সাহিত্যের ইতিহাসে মাসিক পত্রিকার গুরুত্ব। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা না চাইলেও করতে পারো, এই দুটো প্রশ্ন না চাইলেও করতে পারো। এখান থেকে বেসিক্যালি 9টা প্রশ্ন দিয়েছি। এবার 9টা থেকেই তোমাদের হচ্ছে কি যে মানে দুটো 15 মার্কসের কমন পেয়ে যাবে, প্লাস দুটো 5 মার্কসের কমন পেয়ে যাবে। বা তোমাদের একটা 15 মার্কস করতে হচ্ছে এবং একটা 5 মার্কস করতে হচ্ছে, এবং অনার্সেরও কিন্তু সেম। সো তুমি 9টা প্রশ্ন করে রাখো, তুমি সেফ থাকবে, এখান থেকে 5 এবং 15 দুটোই কমন পেয়ে যাবে, আর কিছু করতে হবে না। এবার মডিউল 2 দেখে নাও। মডিউল 2 বাংলার কাব্য কবিতার ধারায় কবি কাজী নজরুল ইসলামের অবদান, এবং কিন্তু অনেকভাবে দিতে পারে, কবি কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কিছু বাংলার পৌরাণিক নাট্য সাহিত্যের ধারায় গিরিশচন্দ্র ঘোষের অবদান। নেক্সট প্রহসন রচনায় মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব। অনেকভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে, আমি আর বলছি না, ভিডিওটা অনেক এমনিতেও লম্বা হয়ে যাচ্ছে। জ্যোতিন্দ্রনাথ সেনগুপ্তকে দুহিবাদী কবি বলা হয় কেন? নেক্সট বাংলা কাব্য কবিতার ধারায় কবি জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। নেক্সট এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, বিজন ভট্টাচার্য। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি কৃতিত্ব। নেক্সট বাংলার ইতিহাসের নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট ভোরের পাখি কাকে বলা হয়, বাংলা কাব্যে তার অবদান সম্পর্কে আলোচনা করো। নেক্সট দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভা আলোচনা করো। নেক্সট বাংলা কাব্য সাহিত্যের মেঘনাদ বধ কাব্যের গুরুত্ব। নেক্সট বাংলা নীলদর্পণ। ঠিক আছে, টোটাল 12টা মতো প্রশ্ন আমি রাখলাম। এবার এই প্রশ্নগুলো যেগুলো এখানে তোমাদের দেওয়া রয়েছে সমস্ত কোশ্চেন্স কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে দেওয়া। তোমাদের যে সিলেবাস রয়েছে থার্ড সেমিস্টারে, এই সিলেবাস কিন্তু এর আগেও কিন্তু ছিল। ঠিক আছে, সো আমি যতটা পসিবল প্রিভিয়াস ইয়ার এখানটা অ্যাড করে দিয়েছি, এর বাইরে কোনো কোশ্চেন্স পড়বে না টু বি অনেস্ট। ঠিক আছে, যদি করে দিতে পারো সমস্তটাই, তুমি সমস্ত অল্প প্রশ্ন কমন পেয়ে যাবে। যেমন হচ্ছে কি যে মাইনরদের এর আগেবারে মানে ফার্স্ট সেমিস্টারে মাইনরদের সাজেশন বানিয়েছি, 3টে পরীক্ষা হয়েছে, 3টেতেই সমস্ত অল্প প্রশ্ন অথবা প্রশ্ন কমন। তো ওইভাবে করে যেতে পারো। কেন? কারণটা এখানটায় দেখাচ্ছি, দেখো এটা 2022-এ পড়েছে, 2021-এ পড়েছে, 2020-তে পড়েছে, 2019-এ পড়েছে, এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। সো আমি ইয়ারগুলো মেনশনস করি না, তার কারণ তোমরা সবাই জানো যে অনেক চ্যানেল আছে যারা কপি টপি করে, একটুখানি নাম মেনশনস করে দিয়ে যে কে কপি করে। নেক্সট বাংলার ছোট গল্পের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান। নেক্সট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রধান বৈশিষ্ট্য। নেক্সট বাংলার ছোট গল্পের ইতিহাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব। এটা কিন্তু 2022-2020 দুবারই পড়েছে। নেক্সট ঔপন্যাসিক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 2021। ছোট গল্পের ধারা রবীন্দ্রনাথ ঠাকুর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্য, মানিক বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্য বা মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান দিতে পারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাম্য প্রতিভা। ঠিক আছে, বা অনেকভাবে দিতে পারে কিন্তু প্রশ্নটা। ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করে 2020-তে পড়েছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব, এটা 2019-এ পড়েছিল। তারাশঙ্করের হচ্ছে কি 2019-এ পড়েছিল। শরৎচন্দ্রের কৃতিত্ব মূল্যায়ন করো 2018। তারপর হচ্ছে কি তোমার রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের কোনখানে আলোচনা করো, এবং তারপর হচ্ছে কি তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে প্রকৃতিপ্রেমী শিল্পী বলার কারণ কি। সো কেন এতগুলো প্রশ্ন রাখা হয়েছে দেখলে বুঝতে পারছো যে প্রত্যেকটা প্রিভিয়াস এর কোশ্চেন সেখানে অ্যাড করা হয়েছে, কিছু কোশ্চেন বাদ দেওয়া পসিবল হয়নি, কারণ প্রিভিয়াস এর এগুলো এসছে ওই জন্য। বোঝা গেছে? সো যারা এই পর্যন্ত ভিডিও দেখেছো তুমি একটু কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের ভিডিওটা মানে এমবিসির জন্য কতখানি ভিডিওর পোর্শনস নিচ্ছে এবং মাইনরদের জন্য কতখানি। যারা নোটস নেবে এই 2 নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। নোটস কিন্তু নর্মালি হচ্ছে কি যে তোমাদের প্রাইস কমিয়ে রেখেছে আমি, এই 2 নম্বরে হোয়াটসঅ্যাপে কল করে নিতে পারো, এবং অন্যান্য পেপারসের নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে।